करम फरमा कर, फजल फरमा कर। या अल्लाह तो हमारी दस्तगीरी फरमा, ए अल्लाह तो अपना फजल फरमा कर, करम फरमा कर। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায় কাল। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবী ও স্বজনদের। রাজধানীর যাত্রী ছাউনিগুলোর বেশিরভাগই বেদখলে, কোনো কাজেই আসছে না ২০০-রও বেশি স্থাপনা। কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বাড়ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এবং ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। ১২২ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ। প্রথম ইনিংসে ৫৩৯ রানে অল আউট নিউজিল্যান্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার কল্যাণ, বিশ্ব শান্তি, মাগফিরাত ও নাজাত কামনা করে পরম করুণাময় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন দেশ বিদেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষ। শেষ দিনে আখিরি মোনাজাত হওয়ায় ভোর থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন এই বিশ্ব জমায়েতে। এছাড়াও ইজতেমা উপলক্ষে চালু হওয়া বিশেষ ট্রেনেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েতে যোগ দিয়েছেন অনেকে। প্রথম পর্বে দেশের নির্দিষ্ট 16টি জেলার পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন প্রায় 50টি দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। اللهم إنا نسألك إيمانا لا يرتد، اللهم إنا نسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। সবশেষ পরিস্থিতি জানাতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল, টঙ্গীতে আছেন মাহমুদ রাকিব এবং বিমানবন্দর এলাকায় আছেন তাফসির বাবু। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, সকাল 11টা 1 মিনিটে মোনাজাত শুরু হয়েছে, আখিরি মোনাজাত, এবং শেষ হয়েছে 11টা 35 মিনিটে। 34 মিনিট দীর্ঘ আখিরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের দিল্লির নিজামুদ্দিন জামে মসজিদের ইমাম এবং তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ সাদ। তো আখিরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনা করা হয়েছে। আল্লাহ যেন ইজতেমাকে কবুল করে নেন সেই প্রার্থনা করা হয়েছে। মুসলমানরা যেন ইসলামের বিধিবিধান মেনে চলতে পারেন সেই প্রার্থনা করা হয়েছে, এবং বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছেন তারা যেন নির্যাতন থেকে মুক্তি পান সেই প্রার্থনা করা হয়েছে। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেক মুসলমান যেন ইসলামের বিধিবিধানের আওতায় চলে আসতে পারেন, আল্লাহ যেন মুসলমানদেরকে সেহেতু তৌফিক দান করেন সেই প্রার্থনা করা হয়েছে। আর আমরা দেখেছি যে পুরো 34 মিনিট জুড়ে দীর্ঘ সেই মোনাজাতে এই টঙ্গীর তুরাক্তির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। এই ইজতেমার যে মূল ময়দান সেটি ছাড়িয়ে পুরো টঙ্গী এলাকায় আমরা দেখেছি যে যেখানে পেরেছেন সেখানে অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে আখিরি মোনাজাতে তারা অংশ নিয়েছেন। এবং আখেরি মোনাজাত পরিচালনার সময় দেখেছি পুরো এলাকা জুড়ে পিন পতন নীরবতা নেমে এসেছিল এবং আমিন আমিন ধ্বনি এবং কান্নার রোল বয়ে গেছে এই টঙ্গী এলাকায়। সবাই আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, অতীত জীবনে যদি কোনো গুনাহ করে থাকেন তা থেকে ক্ষমা চেয়েছেন, ভবিষ্যতে যেন আর কোনো গুনাহ না করেন, গুনাহ থেকে মুক্ত থাকতে পারেন, পাপ কাজ থেকে মুক্ত থাকতে পারেন, আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছেন এবং ইহকাল এবং পরকালের কল্যাণ কামনা করেছেন। তো এই মোনাজাত শেষ হয়েছে এখন থেকে 20-25 মিনিট আগে। তো আমরা দেখছি যে মোনাজাতে অংশ নেওয়ার জন্য, শুধুমাত্র মোনাজাতে অংশ নেওয়ার জন্য যেসব মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, তো তারা মোনাজাত শেষে তারা তাদের বাড়ির পথ ধরেছেন। আর যেসব মুসল্লি এখানে 3 দিন ধরে অবস্থান করছেন এই টঙ্গীর তুরাগ তীরে, তো তারা হচ্ছে এখন এখানে জোহরের নামাজ আদায় করবেন এবং জোহরের নামাজ শেষে তারা নিজ নিজ গন্তব্যের দূরত্ব অনুযায়ী তারা এখান থেকে রওনা দেবেন। অর্থাৎ আজকে বিকাল থেকে মুসল্লিরা এই টঙ্গীর তুরাগ তীর ছাড়তে শুরু করবেন। তবে সব মুসল্লি হচ্ছে আজকেই ছেড়ে যাবেন না, কেউ কেউ আজকে রাতেও এখানে অবস্থান করবেন। যাদের বাড়ি খুব বেশি দূরে তারা হয়তো কালকে সকালের দিকে এখান থেকে রওনা দেবেন। আর এছাড়া আপনি জানেন যে এই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শেষ হয়ে গেলেও তাবলিগ জামায়াতে যেসব কর্মীরা চিল্লা নিয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তো তারা হচ্ছে
এখানে অবস্থান করবেন এবং এখান থেকে তারা জামাত নিয়ে দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা বের হয়ে যাবেন এবং সেই জন্য এখান থেকে জামাতবদ্ধ হওয়ার যে কাজ, সেই কাজটিও এখানে চলছে। আর এছাড়া স্বপ্ন, আপনি জানেন যে আগামী শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। তো দ্বিতীয় পর্ব শুরুর আগে ইজতেমার যে মূল ময়দানটি রয়েছে সেটি যেন সুরক্ষিত রাখা হয় এবং মুসল্লিরা নিজেরা যেসব জায়গায় অবস্থান করেছেন সেসব জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায়, সেই জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তো স্বপ্ন, আপনি জানেন যে ইজতেমা মাঠের অপর প্রান্তে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। তো চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, প্রায় 20 মিনিট আগে আখেরি মোনাজাতের মাধ্যমে 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মূলত আগামী 20 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার শুরু হবে 52তম ইজতেমার দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বের ইজতেমা শেষ করে এখন মুসল্লিরা যারা দেশের নির্দিষ্ট 16টি জেলা এবং ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে এসেছিলেন, তারা এখন নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা আছি মূলত এই মুহূর্তে টঙ্গী স্টেশন রোডের যে ঢাকা পুবাইল সড়কটি আছে এবং পুবাইল একটি ফ্লাইওভার আছে, সে সড়কটিতে আপনি যদি একটু আমি আপনাকে দেখাই, আমার পিছনের যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু এই মুহূর্তে প্রায় লাখো মানুষের অবস্থান। এই লাখ লাখ মানুষ কিন্তু নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু মূলত ঈমান, আমল এবং দ্বীন ইসলামের পথে চলার একটি এখান থেকে শপথ গ্রহণ করে গিয়েছেন আজকের এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার মাধ্যমে। এবং এখন কিন্তু এই পুরো এলাকাগুলো আমরা দেখছি একদম মানুষে মানুষে লোকারণ্য হয়ে পড়েছে এবং তারা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছেন। এখান থেকে অনেক মানুষ আবার তারা যে বিষয়টি বলছেন যে এখান থেকে প্রায় কেউ কেউ এক চিল্লা অর্থাৎ 41 দিনের জন্য দিনের দাওয়াত দিতে বিভিন্ন এলাকায় ফিরে যাচ্ছেন, কেউ কেউ 7 দিনের জন্য, কেউ কেউ 3 দিনের জন্য বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং তারা বলছেন এর মাধ্যমে তারা দ্বীন ইসলামের প্রচার করবেন এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন এলাকায় যেসব মানুষ এখনো মূল ইসলামের দাওয়াত পায়নি তারা সেখানে তাদের দাওয়াত দিবেন দ্বীনের পথে আসার জন্য। এবং তারা বলছেন যেহেতু এখন আর দেশের অনেক জায়গায় দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া হয় না, মূলত তারা এই জন্য ইজতেমাকে বেছে নিয়েছেন। যেহেতু বিশ্ব ইজতেমা বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত আলেমরা এসে বয়ান করেন, তারা এখান থেকে সেই বয়ান শুনে এখান থেকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করে তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে এই দ্বীন ইসলামের দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূলত এখন টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে মানুষজন বিভিন্ন এলাকায় ফিরে যাচ্ছেন। এবং মানুষজন মূলত আপনি জানেন যে এই মানুষকে নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে 114টি বিশেষ ট্রেন, যেগুলো আজ টঙ্গী স্টেশন এবং বিমানবন্দরে যে রেল স্টেশন রয়েছে এখানে থেমে আছে, তারা এই ট্রেনে চড়ে নিজ নিজ গন্তব্যে যাবেন। এছাড়া আরো 21টি বিশেষ ট্রেন রয়েছে যেগুলো দেশের বিভিন্ন জেলায় এই মুসল্লিদের পৌঁছে দেওয়া হবে। এর বাইরে বিআরটিসির পক্ষ থেকে 200টি বাস রাখা হয়েছে, সেই বাসে করেও তারা বিভিন্ন এলাকায় ফিরে যাবেন। তো মোটামুটি আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে ইজতেমা থেকে ঘর ফেরত মানুষের এই ছিল সবশেষ। আসলে যারা এসেছিলেন ইজতেমায় তাদের বাড়ি ফেরার পালা এবং আমরা দেখছি যে এই বিমানবন্দর এলাকা দিয়ে যারা ইজতেমার ময়দানে গিয়েছিলেন তারা এখন আবার যেভাবে হেঁটে হেঁটেই গিয়েছিলেন সেভাবে পায়ে হেঁটেই তারা এখন আসলে নিজ নিজ গন্তব্যে ফিরছেন। আর এই এলাকাগুলোতে যেহেতু বড় আকারের বাস চলাচল করছে না, 2-1টি করে আসছে, সেগুলোতে আসলে ঠাসাঠাসি করে মুসল্লিরা যারা উঠতে পারছেন তারা যাচ্ছেন। এছাড়া মূলত এখন তাদের সবচেয়ে বড় ভরসা হয়ে এসেছে আসলে ছোট ছোট যেসব পিকআপ ভ্যান রয়েছে সেই ভ্যানগুলোতে করে এখন সাধারণ মানুষ প্রচুর পরিমাণে যাচ্ছেন। কিন্তু মূলত জনস্রোত যেটি মুসল্লিদের স্রোত সেটি মূলত পায়ে হেঁটেই এই রোদ উপেক্ষা করে নিজ নিজ গন্তব্যে ফিরছে। আর সকলেই আসলে এসেছিলেন ইজতেমায় নিজেদের যে ইচ্ছাগুলো রয়েছে ভালো মানুষ হওয়ার, ভালো মুসলমান হওয়ার, দিনই কাজ করার, সেই ইচ্ছেগুলো তারা খোদার কাছে তাদের আর্জিগুলো জানাতে চেয়েছিলেন, সেই আর্জি তারা জানিয়েছেন। এবং আমরা যাদের সাথে কথা বলেছি মোনাজাতের শেষে তারা সকলেই বলেছেন যে মোনাজাত শেষে এখন অনেকটা তাদের ভাষায় যে খালিস অন্তরে তারা এখন আসলে বাসায় ফিরছেন এবং এখান থেকে যে শিক্ষাগুলো তারা শিখলেন সেগুলো তারা আসলে প্রথমে পরিবারে প্রচার করবেন, এরপরে তাদের বন্ধু বান্ধব সাধারণ মানুষের মধ্যে সেই শিক্ষাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা দেখেছি যে এই পুরো এলাকা জুড়েই ছোট ছোট পিকআপ ভ্যানে করে সাধারণ মানুষ যাচ্ছেন এবং থেমে থেমে কিছু সিএনজি অটোরিকশাও চলাচল করছে, সেগুলোতে করে সাধারণ মানুষ যাচ্ছেন আর বাকি মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন এবং পুরো এলাকা জুড়েই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। মূলত রাস্তাগুলো যেন ফাঁকা থাকে
এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পায়ে হেঁটে যেতে পারে, এবং যেসব যানবাহন চলাচল করছে যেহেতু পুরো রাস্তা জুড়েই মানুষের পদচারণা, সেহেতু দুর্ঘটনা যেন এড়ানো যায় সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এবং দূর দূরান্ত থেকে যারা গাট্টি বোচকা নিয়ে ইজতেমার মূল ময়দানে গিয়েছিলেন তারা এখন আবার তাদের সেই গাট্টি বোচকা নিয়েই নিজ নিজ গন্তব্যে ফিরছেন। আর আখেরি মোনাজাতে মূলত 17টি জেলার যারা মুসল্লি তাবলিগ জামাতের তারা তো অংশ নিয়েছেনই, তবে আখেরি মোনাজাতে আমরা দেখেছি যে ঢাকা শহর এবং এর আশেপাশে যেসব জেলা রয়েছে সেই সব জেলার সদস্যরা কিন্তু আখেরি মোনাজাতে প্রথম পর্বে এসেছিলেন, এবং যার ফলে এই পুরো এলাকাটি কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। এবং আশেপাশে জেলাগুলো থেকে কিংবা ঢাকা শহর থেকে যেসব মুসল্লিরা এখানে এসেছিলেন তারা আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন রাস্তায় দাঁড়িয়ে, যে যেখানে পেরেছেন সেখানে। মূলত তাদের প্রথম টার্গেট ছিল যে তারা ইজতেমা ময়দানের যত কাছে যেতে পারবেন তত কাছে গিয়ে তারা মোনাজাতে অংশ নেবেন। যারা কাজ পর্যন্ত যেতে পারেননি তারা আসলে যেখানেই ছিলেন সেখানেই মোনাজাতে অংশ নিয়েছেন, এবং এখন মোনাজাত শেষ, এখন বাড়ি ফেরার পালা, যে যেভাবে পারছেন নিজ নিজ গন্তব্যে ফিরছেন। তো এই ছিল আসলে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। স্বপ্না। দর্শক, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ শেষে ঘর ফেরত মুসল্লিদের খবরাখবর জানাতে বিমানবন্দর থেকে তাফসির বাবু, টঙ্গী থেকে মাহমুদ রাকিব এবং এর আগে ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। কাগজে কলমে যাত্রীদের জন্য বরাদ্দ হলেও তাদের কোনো কাজেই আসছে না রাজধানীর যাত্রী ছাউনিগুলো। 2 সিটি কর্পোরেশনে 200-রও বেশি স্থাপনার বেশিরভাগই বেদখল হয়ে গেছে, অনেকগুলো আবার হয়ে গেছে জরাজীর্ণ কিংবা একেবারেই অস্তিত্বহীন। পথচারী ও যাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই অত্যন্ত প্রয়োজনীয় এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। অবকাঠামো দেখে যাত্রী ছাউনি মনে হলেও শিশু একাডেমির সামনের এই স্থাপনাটি কখনোই যাত্রীদের জন্য ব্যবহৃত হয়নি। রুট না থাকায় কোনো গণপরিবহনও চলে না এই পথে, তাই মূল কাজে ব্যবহারের সুযোগ না থাকায় এটি দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হচ্ছে অন্য কাজে। আমরা এই যে 26 বছরের জন্য আনছি 1 লাখ টাকা সিকিউরিটি মানি আর মাসে 3,500 টাকা ভাড়া। আবার ভিন্ন চিত্র রয়েছে অনেক জায়গায়। পরিবহন ও যাত্রীদের বেশ সমাগম থাকলেও পাশে থাকা ছাউনিটির বেশ জরাজীর্ণ দশা, সে কারণে সংশ্লিষ্টদের কোনো কাজেই আসছে না জায়গাটি। যাত্রী ছাউনি এটা তো দেখতে পাচ্ছেন, এটা তো গরুর বাজার হয়ে গেছে এখন। এখানে কোনো মানুষ বসতে পারে? বর্ষার দিনে আরো দেখতে পারেন যে কত মানুষ খোলা আকাশের নিচে ভিজতে আছে, লোকজন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বসতে পারতেছে না। যাত্রী বান্ধব ছাউনির বেশ প্রয়োজনীয়তা থাকলেও সিটি কর্পোরেশনের উদাসীনতা ও ব্যবসায়িক মনোভাবের কারণে এগুলো পরিণত হয়েছে বাণিজ্য কেন্দ্রে। ফুটপাত দখল করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় ছাউনিগুলো পথচারীদের কোনো উপকারে না এসে বরং চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, এমন অভিযোগ যাত্রীদের। এটা তো ফুটপাত, মানুষজন যাতায়াত করে, দেখা যাচ্ছে আমি একটা মহিলা মানুষ, আমি যদি দাঁড়ায় থাকি অনেকেই খুব দ্রুত গতিতে যাচ্ছে, ধাক্কা দিল। যেগুলো ইতিমধ্যে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে সেগুলো দখলমুক্ত করে যাত্রী সাধারণের জন্য ছেড়ে দেওয়া হোক, তাহলেই কিন্তু একটা স্বস্তি মিলতে পারে। ঢাকা উত্তরে 96টি ও দক্ষিণে 86টি মিলে মোট 182টি ছাড়াও রাজধানীতে অন্যান্য প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে আরও কিছু যাত্রী ছাউনি, তবে বাস্তবে এর অনেকগুলোই অস্তিত্বহীন। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বিলুপ্ত হওয়ার পথেও অনেকগুলো। কর্তৃপক্ষ জানান, মহাপরিকল্পনার আওতায় এই ছাউনিগুলোর আধুনিকায়নের প্রকল্প চলছে। এগুলান অনেকগুলানই এখন পরিত্যক্ত, আমরা ডিজিটাল আকারে করার চেষ্টা করছি, এটা ডিজাইনের কাজ চলছে, 2 বছর লাগবে। তবে এই বছরের মধ্যে আমাদের 30টার মতো যাত্রী ছাউনি নির্মিত হবে। বাস বের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু যাত্রী ছাউনিটি হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রেল লাইনের ওপর বাজার এবং বস্তি গড়ে ওঠায় বাড়ছে দুর্ঘটনা। কেবল পূর্বাঞ্চলেই 6 বছরে মারা গেছে 4,500 মানুষ। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। 122 রানের লিড নিয়ে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 66 রান। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 539 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ, তবে ইমরুল কায়েস রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে ছন্দপতন হয় টাইগারদের ব্যাটিংয়ে। এর পরপরই তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী মিরাজ ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এর আগে তৃতীয় দিনের 292 রান নিয়ে খেলতে নেমে শুরুটা বেশ ভালো করে লাথাম নিকোলাস জুটি। হেনরি 53 রান করে আউট হলেও দুর্দান্ত খেলতে থাকেন লাথাম। 177 রান করা এই কিউই ওপেনারকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন ওয়াল্টিং স্ট্যাটনার। 73 রানের শুভাশিসের শিকার হয়ে স্ট্যাটনার সাজঘরের পথ ধরলে 539 রানে থামে স্বাগতিকদের ইনিংস।
excellent from the New Zealanders late on. This way for them to improve. Gone. The drift took the ball. দর্শক, এই মুহূর্তে ওয়েলিংটনে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রোজ, স্বপ্না, ধন্যবাদ আপনাকে। আসলে শেষ বিকেলটা অনেকটাই ওলটপালট করে দিল। ম্যাচের যে প্রত্যাশা ছিল সেই হিসেবটাকে, সমীকরণটাকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল এখন কঠিন করে তুলেছে। কারণ স্বপ্না, আপনি জানেন যে বাংলাদেশ তাদের 595 রানের জবাবে নিউজিল্যান্ড কিন্তু 539 রানে অল আউট হয়। সেক্ষেত্রে বাংলাদেশ 56 রানে এগিয়ে ছিল। 56 রানের লিড নিয়ে বেশ ভালোই শুরু করেছিলেন ইমরুল এবং তামিম মিলে। তাদের জুটিটা বেশ ভালো এগোচ্ছিল। কারণ আপনি জানেন যে এই উইকেটটা পেসার বা স্পিনারদের থেকেও কিন্তু এই উইকেটটা সময়ের ব্যবধানে ব্যাটিং প্যারাডাইস উইকেট হয়ে উঠছিল। ব্যাটিং প্যারাডাইস উইকেটে তামিম এবং ইমরুলের শুরুটা দারুণ ছিল, কিন্তু আসলে অঘোষিতভাবে অদৃশ্য শত্রু হয়ে দাঁড়িয়েছে পুরো এই নিউজিল্যান্ড সফরে। ইনজুরি, মুশফিক ইনজুরিতে আছেন, ইমরুল এর আগেও ইনজুরিতে পড়েছিলেন, তামিমও কিছুটা ইনজুরিতে পড়েছিলেন। কিন্তু ইমরুলের ইনজুরি পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে, যেটা আমরা ধারণা করছি স্বপ্ন, সেটা হচ্ছে উনি নিয়মিত উইকেট কিপার না। উইকেটের পিছনে গতকাল থেকে আজ অবধি তিনি কিন্তু প্রায় 150 ওভার উইকেট কিপিং করেছেন, 150 ওভার পেয়ার আপ করেছিলেন। যে কারণে আসলে যখন রানিং করেছেন, যখন রানটা নিতে গিয়েছেন, তখন হয়তো তার বা হাঁটুতে টান পড়েছে। তার অবস্থায় সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি সবটা, ও আগামী 2 ঘন্টা পর আসলে মোটামুটি আমরা কনফার্ম হব যে উনি আসলে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে পারবেন কিনা। এদিকে মুশফিকুর রহিমের খবর আমরা যেটা পেয়েছি, ইমরুলের ইনজুরি পরপর যখন 14 দিনের খেলা শেষ হয়েছে, তখন কিন্তু মুশফিক মাঠে গিয়ে একটু ওয়ার্ম আপ করেছেন, অনুশীলন করেছেন। তো এখান থেকে তার শারীরিক ভাষা থেকে আমরা যেটা বুঝতে পারি, হয়তো মুশফিক খুব প্রয়োজন হলে কাল হয়তো ব্যাটিং করতে পারেন। কারণ আপনি জানেন মুশফিক কিন্তু এরকম পরিস্থিতি আসলেও নিজের শারীরিক কথা চিন্তা করেন না, নিজের সুস্থতার কথা চিন্তা করেন, দলের জন্য খেলেন। এবং মুশফিকের খেলাটাও জরুরি হয়ে পড়েছে। কারণ স্বপ্ন জানেন, দ্বিতীয় ইনিংসে আপার হ্যান্ডে থাকার পরও যেভাবে মানে তামিমের আউট, মাহমুদুল্লাহর আউট এবং মিরাজের শেষ বিকেলে শেষ বলে মিরাজের আউটটা আসলে কিছুটা বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এই সমস্যা থেকে এই জায়গাতে উত্তরণের জন্য বাংলাদেশকে আগামীকালকে প্রথম সেশনটা খুব ভালোভাবে খেলতে হবে। কোনো উইকেট না যদি পড়ে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ যে প্রত্যাশা করছে অন্তত ড্রটা, সেই পথে থাকবে। স্বপ্না, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। দর্শক, ওয়েলিংটন থেকে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের ৪র্থ দিনের খবরাখবর আমাদের জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। শৃঙ্খলা বিধি প্রণয়নের ক্ষেত্রে কোনো ছাড় নয় বলে অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছেন প্রধান বিচারপতি। এর আগে সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শৃঙ্খলা বিধি প্রণয়নের বিষয়ে মৌখিকভাবে 1 মাসের সময় চান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত তাকে লিখিত আবেদন করতে বলেন। পরে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ান আদালত। এর আগে 15 জানুয়ারির মধ্যে শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রণয়নে গত 12 ডিসেম্বর আদেশ দিয়েছিল আপিল বিভাগ। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় ঘোষণা করা হবে কাল। সাক্ষী ও যুক্তিতর্কে যথেষ্ট প্রমাণ রয়েছে দাবি করে আইনজীবী ও নিহতদের স্বজনদের প্রত্যাশা, বিচারে আসামিদের সর্বোচ্চ সাজা হবে। তবে এজাহারভুক্ত অনেক আসামি এখনও পলাতক থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও বলছেন স্বজনরা। নারায়ণগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের ছবি ও শওকত আলী সৈকতের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে 7 জনের লাশ। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর নূর হোসেন সহ 6 জনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন নজরুলের স্ত্রী। আর লাশ উদ্ধার হওয়ার পর 11ই মে আইনজীবী চন্দন সরকারকে হত্যার দায়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করে চন্দনের পরিবার। এক পর্যায়ে 7 খুনের সঙ্গে জড়িত অভিযোগে নাম আসে র্যাবের কয়েকজন কর্মকর্তার। নানা নাটকীয়তার পর উচ্চ আদালতের নির্দেশে 2014 সালের 16 ও 17ই মে গ্রেফতার করা হয় র্যাবের লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ সহ 3 কর্মকর্তাকে। আর ভারতে পালিয়ে গেলেও 2015 সালের 3 নভেম্বর যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে হস্তান্তর করে কলকাতা পুলিশ।
21 আসামির দেয়া 164 ধারায় জবানবন্দি ও নানা সাক্ষ্য প্রমাণের উপর দীর্ঘ শুনানি শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। অপহরণ, খুন এবং গুমের যে আসামি যে পর্যায়ে অংশগ্রহণ করেছে সকল বিষয়গুলি অত্যন্ত সুচারুরূপে আজকে আমরা মনে করি প্রমাণিত হয়েছে। যেহেতু রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাদের সকলে মৃত্যুদণ্ড প্রার্থনা করে আবেদন করেছে বিজ্ঞ আদালতের কাছে। এদিকে এজাহারভুক্ত অনেক আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। 4-5 দিন আগে তো একটা চিঠি আসছে, চিঠিতে তো লেখাই ছিল যে মামলা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য করলে নজরুল সাহেবের মতন আমাকে মেরে ফেলবে। এমন রায় নিয়েও খুব ভয়, কিভাবে যাবো 16 তারিখে, এটা নিয়ে প্রচন্ড ভয় পাচ্ছি। আদালতের উপর আস্থা রেখে আমি বলব, আদালত যাতে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয়, এটাই আমাদের চাওয়া। আগামী 16 জানুয়ারি আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হবে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে। ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা, 4 জনকে জীবিত উদ্ধার। শীত জেঁকে বসেছে রাজধানীতে। সন্ধ্যার পর বাড়তে থাকা ঠান্ডার প্রকোপ অসহনীয় রূপ নেয় ভোর রাতে। তাই ছিন্নমূল মানুষ আর রাতের কর্মজীবীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। একদিকে খোলা আকাশের নিচে বসবাস, অন্যদিকে শীত প্রতিরোধে একমাত্র আগুনের উত্তাপই ছিন্নমূল মানুষের মূল সম্বল। বিস্তারিত দেখুন সামিউল মুইদের রিপোর্টে। রাত 3টা, পুরান ঢাকার জনসন রোড এলাকার দৃশ্য এটি। প্রচন্ড ঠান্ডায় কোনো উপায় না পেয়ে কাগজ, ময়লা অথবা শুকনা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে শীতের প্রকোপের বিরুদ্ধে লড়াই করছেন নিম্নবিত্তের মানুষ। ঠান্ডা বাতাস, আগুন দাবাইতেছি ঠান্ডা ঠেলায়। ঠান্ডায় কি কষ্ট, বসতে মানুষের তো কি অশান্তি, কাপড় চোপড় শীতের বস্ত্র হারা মানুষদের কি অবস্থা। একটু গরম দিয়ে আহি, আবার আগুন পাইতে হয়, হাত পা বরফ হয়ে যায়, শরীর কাঁপানি ছেড়ে দেয়। আগুন পোহানোর তালিকায় রয়েছেন রাতের বেলায় রাজধানী জুড়ে জীবিকার তাগিদে ছুটে চলা রিকশা ও সিএনজি চালক থেকে শুরু করে নগরের মোড়ে মোড়ে কর্মরত নিরাপত্তারক্ষীরাও। বেশিরভাগ নিম্নবিত্তের মানুষই লড়াই করছেন জীবন যুদ্ধে টিকে থাকার জন্য এবং শীতের বিরুদ্ধে। অনেক শীত, শীতে সিএনজি মানুষ উঠে না, ঠান্ডা, আমরাও খেপ পাই না, এই জন্য আগুন হইতেছি। যাত্রী কম পাওয়া যায়, শীত না, যাত্রী রিক্সায় উঠতে চায় না। কষ্ট হইলে কর তো কেউর কাছে নাই, যে কার কাছে কমো, এই কষ্ট করে কাম করতে হইব। শীতের প্রকোপের বিরুদ্ধে উষ্ণতার বার্তা নিয়ে ভোরে সূর্যোদয়। হাড় কাঁপানো শীতে টিকে থাকতে গৃহহীনের জন্য প্রকৃতির এক অমূল্য উপহার। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড শীতে ব্যাহত হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের জনজীবন। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 6.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। তীব্র শীত আর কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে আসন্ন বোরো মৌসুমের চাষাবাদ। উত্তরের হিমেল হাওয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে নাটোরে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যমুনা পাড়ের সিরাজগঞ্জবাসী। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। এছাড়া রাজশাহী ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। এদিকে তীব্র শীতে কুষ্টিয়ায় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশি। হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রোগী ও স্বজনদের। চিকিৎসকদের দাবি, লোকবল ও শয্যা সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় কুষ্টিয়ায় বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া সহ নানা রোগে। অধিকাংশ রোগীকেই ভর্তি করা হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 10টি বেড থাকায় মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা সেবা। আবার অনেক রোগী থাকছেন করিডোর ও বহির্বিভাগের সামনে। স্বজনদের অভিযোগ, ওষুধ ও বেড সংকটের পাশাপাশি রোগী দেখতে নিয়মিত ডাক্তারও আসছেন না। ডাক্তার আসেনি, ডাক্তার বড় ডাক্তারের আশায় তো আমরা আইছি,
যাক সারাদিনের যুদ্ধতে একবার তো আসতে পারে। বেড পায়নি, চিকিৎসা করার খুব সমস্যা আছে। এখান থেকে স্যালাইন দিচ্ছে আর অন্য কোনো ওষুধ দিচ্ছে না। রাত্রে বাথরুমে কোনো লাইটের ব্যবস্থা নেই, প্লাস দরজায় কোনো সিটকানি আটে না। সরকারি হসপিটাল ডায়রিয়ার জন্য একটু ভালো ট্রিটমেন্ট হয় বলে, কিন্তু এসে দেখা যাচ্ছে যে ভোগান্তিটাই বেশি। জনবল এবং ওষুধ স্বল্পতার কথা স্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসকরাও। তবে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, সংকট মোকাবেলা করেই চিকিৎসা সেবা দিতে চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অতিরিক্ত রোগীদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি, বিশেষ করে চিকিৎসক স্বল্পতা এবং স্থান সংকুলান না হয় রোগীদেরকে বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রোটাভাইরাস ভ্যাকসিন, এই ভ্যাকসিন দিলে আমাদের ডায়রিয়ার প্রবণতা অনেকাংশে কমে যাবে। জায়গা নাই, করিডোর কি শীত পড়তেছে আর কি, কষ্ট একটু হচ্ছে আর কি, আলটিমেটলি এর দিকে ভালোই যাচ্ছে আর কি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 10টি ডায়রিয়া বেডের বিপরীতে ভর্তি আছেন 90 জন। আর গত এক সপ্তাহে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক রোগী। সময় সংবাদ, কুষ্টিয়া। নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে রেলপথ কেন্দ্রিক দুর্ঘটনার পাশাপাশি মৃত্যুর হার কমানো যাচ্ছে না। গত 6 বছরে রেলওয়ের পূর্বাঞ্চলে 4421টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4449 জনের। এর মধ্যে গত বছর 762টি দুর্ঘটনায় 771 জন প্রাণ হারিয়েছেন। রেল লাইনের ওপর বাজার এবং বস্তি গড়ে ওঠায় দুর্ঘটনার হার বাড়ছে বলে দাবি রেল কর্মকর্তাদের। আরও জানাচ্ছেন কমল দে। রেলওয়ের বিদ্যমান আইন অনুযায়ী দুর্ঘটনার ঝুঁকি থাকায় যে কোনো রেল লাইন থেকে 10 ফুট দূরত্ব পর্যন্ত বসতি স্থাপন ও মানুষ চলাচল নিষিদ্ধ। কিন্তু যথাযথ তদারকি না থাকায় কেউই মানছে না এই আইন। রেলপথের পাশে যেমন শত শত অবৈধ বস্তি গড়ে উঠেছে, তেমনি রেল লাইনের উপর বসছে বাজারও। এই অবস্থায় চলন্ত ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনতে না পারায় প্রায় ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে ট্রেনের ছাদে যত্রতত্র মানুষের পরিবহন। ট্রেন চলাচলের সময় বিভিন্ন ওভারব্রিজের সাথে ধাক্কা লেগেও মানুষ মারা যেতে পারে। যখন ট্রেন আসে তখন এরা বাজারটা গুটানোর চেষ্টা করে, লোকজন দৌড়াদৌড়ি করে এদিক সেদিক হয়তো কুল করতে পারে না এবং বুঝে না তখন কোন দিকে যাবে সে, তখনই সে অ্যাক্সিডেন্ট হয়। রেলওয়ে পুলিশের তথ্য মতে পূর্বাঞ্চলে 2010 থেকে 2016 সাল পর্যন্ত 6 বছরে দ্রুত রেল লাইন থেকে সরতে গিয়ে এবং রেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে রেল লাইন দিয়ে কাটা পড়ে মারা গেছে 2070 জন। এর মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে গত বছরে মারা গেছে 393 জন। অসতর্কভাবে রেল লাইনের উপর দিয়ে মানুষ চলাচল করা বা বসে থাকা বা গল্প করা এবং অসতর্কভাবে রেল লাইনের উপর দিয়ে পার হওয়ার সময় মানুষের রেলের সঙ্গে ট্রেনের সঙ্গে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মানুষ মারা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে রেল লাইন তদারকির জন্য প্রয়োজনীয় জনবল না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। চট্টগ্রাম ডিভিশনে আমরা মাইকে স্টেশনগুলির মাইকে বলে দিচ্ছি, প্লাস স্টেশন মাস্টার বা রেলের যেসব কর্মচারী যেসব জায়গায় আছে আরএনবি, এরা সবাই কে আমরা নিয়োজিত করেছি যে তারা যেন এই ধরনের পারাপার না করে। এছাড়া গত বছর বিপজ্জনকভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে মারা যায় 30 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাড়তে শুরু করেছে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা। সব স্টলে কম বেশি ভিড় থাকলেও বাড়তি চাপ রয়েছে ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতে। একই জায়গায় সব ধরনের পণ্য পাওয়ায় সহজেই নিজের পছন্দের পণ্যটি বেছে নিতে পারছেন ক্রেতা দর্শনার্থীরা। প্রযুক্তির উৎকর্ষতায় দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন ইলেকট্রনিক্স পণ্য, পাশাপাশি পুরনো পণ্যেও যুক্ত হচ্ছে নতুন নতুন মাত্রা। অত্যাধুনিক এসব ইলেকট্রনিক্স পণ্য বিশ্বকে যেমন মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে, তেমনি উৎসাহিত করছে অজানাকে জানার। আর তাই বাণিজ্য মেলায় বাড়তি ভিড় ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতে। গ্রাহকদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে একই স্টলে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ও ফ্রিজ সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়েছে দেশীয় ব্র্যান্ডগুলো। পণ্যের দামে ছাড় আর নানা অফার থাকায় ক্রেতারা তাদের বাজেটের মধ্যেই কিনতে পারছেন কাঙ্ক্ষিত পণ্যটি। ডিএসএলআর মোডটা নিউ, আদার ইউক্যাম পারফেক্ট যেটা ডাউনলোড করতে হয় নিউ, সেটাও দেখলাম এখন নর্মাল ক্যামেরার মধ্যে আছে, এবং নাইট প্রো ইটস গুড। গেমিং পিসি দেখলাম, সেটা হচ্ছে Core i7 প্রসেসর অ্যান্ড আলটিমেটলি 1 TB RAM and it's better. নতুন নতুন ডিজাইন আসছে, খুব ভালো। আজকে আমরা এসেছি আরেকটা নেওয়ার জন্য। দাম অন্যান্য ফ্রিজের তুলনায় ওয়ালটন রিজনেবল প্রাইস আছে। মেলার শুরুতে বিক্রি কিছুটা কম হলেও দিন বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ায় খুশি উৎপাদক প্রতিষ্ঠানগুলো। বাণিজ্য মেলা উপলক্ষে 4টে প্রোডাক্ট আমাদের নতুন লঞ্চ করছে। এই 4টে ফ্রিজ আমাদের এখানে সবই ডিসপ্লে করা আছে এবং প্রত্যেকটা আমাদের গ্লাস ডোর, এবং এগুলো প্রত্যেকটা মডেলে আমাদের কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে। চমৎকার সাড়া পাচ্ছি আমরা প্রথম দিন থেকেই, প্রচুর আগ্রহ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন সমাগম হচ্ছে। বরাবরের মতো সবচেয়ে বেশি বিক্রি আমরাই করি, এবারও তাই হবে নিঃসন্দেহে। তবে শুধু বিক্রির উদ্দেশ্যে নয়, পণ্যের প্রচারের লক্ষ্য নিয়েও অনেকে এসেছেন এবারের বাণিজ্য মেলাতে।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত 8 জনের মৃতদেহ উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। এছাড়াও এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 4 জনকে। শনিবার লিবিয়া ও ইতালির মাঝামাঝি লিবীয় উপকূল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে নৌকার অভিবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে 3টি জাহাজ এবং কয়েকটি হেলিকপ্টার অংশ নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে শুক্রবার অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে অন্তত 550 অভিবাসীকে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। Without Borders said on Thursday that rescuers found 27. নিউজিল্যান্ডের ক্রিকেটের সৃষ্টি, গল্প রচনার সব যেন এক ফ্রেমে বন্দী করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়েলিংটনের ইতিহাসে 59তম টেস্ট চলছে। বহু বছরের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের জাদুঘরে নিউজিল্যান্ডের ক্রিকেট আর বিশ্বের সব দুর্লভ অর্জন বাছাই করে রাখা আছে। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। 1930 সালে ওয়েলিংটনের বেসিং রিজার্ভের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা। অনেক গল্পের সাক্ষী এই ক্রিকেট ক্যানভাসটি। তাই তো 40 বছর আগে ক্রিকেট নিউজিল্যান্ডের উদ্যোগে ওয়েলিংটনের বেসিং রিজার্ভে প্রতিষ্ঠিত করা হয় নিউজিল্যান্ড ক্রিকেটের জাদুঘর, যেখানে দুর্লভ সব গল্প চোখে পড়েছে ক্রিকেট দর্শনার্থীদের। এই যেমন টেস্ট ক্রিকেটে প্রথম 400 উইকেট নিয়ে নাইট উপাধি পাওয়া স্যার রিচার্ড হ্যাডলির অর্জনের নানা কীর্তি। শুধু তাই না, আরেক কিউই গ্রেট মার্টিন ক্রুর 299 রানের ব্যাটিং কিংবা কিউই নারী ক্রিকেটের অগ্রযাত্রার নেতৃত্ব দেওয়া ডেভিড হকলির নানা অর্জনগুলো। এছাড়াও ক্রিকেট বিশ্বের তারকাদের বেসিং রিজার্ভের নানা গল্প। এই ভেন্যুতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয় এসেছে। শুধু তাই না, দীর্ঘদিনের ক্রিকেটের ইতিহাস ঐতিহ্য সব এখানে খুব যত্নে রাখা হয়েছে। শুধু যে নিউজিল্যান্ডের ক্রিকেটের অর্জন আছে তা কিন্তু নয়, ক্রিকেট বিশ্বে যারা সেঞ্চুরি বা 5-এর অধিক উইকেট পেয়েছেন সবই পাবেন এই জাদুঘরে। নিউজিল্যান্ডের ক্রিকেট প্রজন্মকে এই জাদুঘর উৎসাহ দেয় বলে বিশ্বাস নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ হলেই সবার জন্য খোলা থাকে জাদুঘরটি। রয়েছে 25,000-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন আর 100-টিরও বেশি রেকর্ডের ব্যাট। আমি ক্রিকেটের খুব বেশি কিছু জানতাম না, কিন্তু এখানে আসার পর অনেক কিছু শিখতে পেরেছি। আমার প্রিয় ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককলামের অনেক কিছু দেখেছি। এটি একটি ঐতিহাসিক মাঠ। অনেক বাচ্চারা এখানে আসে আমাদের ক্রিকেটের ঐতিহ্য সম্পর্কে জানে। আসলে এটি একটি ভালো উদ্যোগ। বেসিং রিজার্ভে হওয়া 58টি টেস্টের ফলাফল খোদাই করে লেখা আছে। আর স্বাগতিক ও অতিথিদের ড্রেসিং রুমে বেসিং রিজার্ভের ওনার বোর্ডে রয়েছে কীর্তি করা সব ক্রিকেটারের নাম। ক্রিকেট নিউজিল্যান্ডের এই জাদুঘরে 2001 আর 2008 সালে বাংলাদেশে ইনিংস ব্যবধানে হারের দুঃখের গল্প থাকলেও বেসিং রিজার্ভের হল অফ ফেমে বিখ্যাত সব ক্রিকেটারের নামের পাশে এখন সাকিব, মুশফিকের নামগুলো অনন্য গর্বের বাংলাদেশিদের। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। या अल्लाह करम फरमा कर फजल फरमा कर, या अल्लाह तो हमारी दस्तगीरी फरमा, ए अल्लाह तो अपना फजल फरमा कर करम फरमा कर। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার রায় কাল। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবী ও স্বজনদের। রাজধানীর যাত্রী ছাউনিগুলোর বেশিরভাগই বেদখলে। কোনো কাজেই আসছে না 200-রও বেশি স্থাপনা। কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বাড়ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এবং ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। 122 রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ। প্রথম ইনিংসে 539 রানে অল আউট নিউজিল্যান্ড। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।